প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিজ এই সময় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। আপনারা জানেন এই বিষয়ে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে, আপনারা জানেন যে আলোচিত দুই হত্যাকাণ্ড, বিশেষ করে দুই শিশু, একজন রাজন অন্যজন রাকিব, এই যে হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডের বিচার হয়েছে। এবং আরেকটি বিষয় সেটা হলো যে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আজ প্রেস কনফারেন্স করেছেন নেদারল্যান্ডস থেকে ফিরে। সেখানে বেশ কতগুলো প্রসঙ্গ উঠে এসেছে, সে বিষয়ে আমরা আলোচনা করব। আর আলোচনা করার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন জয়নুল আবেদিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি। এবং আমাদের সাথে আরও আছেন রেজাউল করিম, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। শুরুতে যেটা জানতে চাই জয়নুল আবেদিন আপনার কাছে, সেটা হলো আপনি জানেন যে দুটো হত্যাকাণ্ড বেশ আলোচিত, বেশ সাড়া ফেলেছিল সারা দেশব্যাপী। সেটা হচ্ছে যে শিশু রাজন এবং রাকিব, একই দিনে দুটো হত্যার বিচার হয়েছে, শাস্তি পেয়েছে, ফাঁসির আদেশ হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে যে কম সময়, অনেক কম সময়ে বিচারটা হলো, তো আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি একজন আইনজীবী, আইনের পেশায় আমি আছি এবং এই পেশাটাকে আমি খুব সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে গ্রহণ করেছি। স্বভাবতই যখন এই বিভাগ, একটা বিচার বিভাগ, এই বিচার বিভাগে আমরা অফিসার অব দি কোর্ট হিসাবে দায়িত্ব পালন করি, যখন এই বিচার বিভাগ কোনো ভালো কাজ করে, বিচার বিভাগ কোনো ভালো কাজ করে, তখন সেটা আমাদের কাছে গর্বের বিষয় হয়ে দাঁড়ায়। আর যখন কোনো খারাপ কিছু দেখি, তখন আমরা খুব ব্যথা পাই। তো আজকে দুটো কেসের জাজমেন্ট হয়েছে এবং এটা দুটো কেসই খুব আলোচিত কেস। ইনহিউম্যান, অমানবিক কাজ, যেটা আমরা টেলিভিশনে দেখেছি, প্রিন্ট মিডিয়াতে পড়েছি, দেখেছি। তো এই দুটা কিছুরই বিচার খুব স্বল্প সময়ে হয়েছে এবং জাজমেন্টও হয়েছে। যারা বিচার প্রার্থী তারা এই বিচারটাকে তারা কামনা করেছিল যে যারা স্বজন হারিয়েছে তাদের বিচারটা যেন হয়, এবং সেই শেষ পর্যন্ত খুব দ্রুততম সময়ে এই বিচারটি হয়েছে। এবং বিচার হওয়ার ফলে আজকে যারা দোষী ব্যক্তি, অবশ্য এটা সাবজেক্ট টু স্ক্রুটিনি, হায়ার কোর্ট, তারপর আমি বলবো এই অবস্থায় যে জাজমেন্টটি এসছে বা যে রায়টি এসছে, কারণ আমরা দেখেছি যে এই আপনার সংবাদপত্রের মাধ্যমে এবং আপনার ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কিভাবে এই ছেলেটিকে আপনার হত্যা করেছে, আর খুলনাতেও ছেলেটিকে কিভাবে হত্যা করেছে, এটা খুবই দুঃখজনক, বেদনাদায়ক। তবে আমি প্রথমেই বলেছি যে যেহেতু আমরা বিচার বিভাগের সাথে আছি এবং এই পেশার সর্বোচ্চ আদালতে দায়িত্ব পালন করছি বিভিন্নভাবে লিটিগেন্ট পিপলের পক্ষে, সেজন্য আমি অন্তত এই রায়টিতে আমি সন্তোষ প্রকাশ করছি। জি, অনেক ধন্যবাদ। একই প্রশ্ন আপনার কাছে, যে কম সময়ের মধ্যে যে এত আলোচিত দুটো হত্যাকাণ্ডের বিচার হলো, এতে যারা বিচার প্রার্থী তারা বলেছে যে তারা খুশি হয়েছে এবং এটা যাতে তাড়াতাড়ি ইয়ে হয়, যদিও বলেছেন যে আরও প্রক্রিয়া আছে, কিন্তু আমরা কম সময়ের মধ্যে এরকম মানে হত্যাকাণ্ডের বিচার এত কম সময়ে আমরা এর আগে খুব কমই হয়েছে, কম উদাহরণ আছে। তো আপনার প্রতিক্রিয়া জানতে চাই। দেখুন, আমিও জয়নাল ভাইয়ের সঙ্গে একমত যে বিচার বিভাগ মানুষের শেষ আশ্রয়স্থল। সেখান থেকে অসহায় মানুষ ন্যায় বিচার প্রত্যাশা করে। অনেক ক্ষেত্রে কিন্তু বিচার বিভাগে গিয়েও ন্যায় বিচার না পেয়ে ফিরে যায় যারা, তাদের উদ্দেশ্যেই বলা হয় কিন্তু যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সেরকম ঘটনাও কিন্তু আমাদের দেশে যে ঘটছে না তা না, অনেক ক্ষেত্রে ঘটে। এই শিশু রাজন এবং রাকিবের ক্ষেত্রে যেটা হলো, আমি মনে করি বিচার বিভাগের ইতিহাসে এটা একটি মাইল ফলক।
রাষ্ট্র চাইলে, আমাদের সংবিধানে কিন্তু বলা আছে যে কোনো অপরাধের দ্রুত বিচার করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা যাবে। তার প্রেক্ষিতে কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনাল ফর্ম হয়। সেই ক্ষেত্রে এই দুটি ঘটনার মধ্য দিয়ে আইনের আওতায় এনে অপরাধীকে জুডিশিয়াল প্রসেসে, মানে যেনতেন উপায়ে তাদেরকে শেষ করে দেওয়া বা কিল করা অথবা বিচারের নাম অন্য কিছু করা, সেটা না। এই যেটা হলো, এই জায়গায় রাষ্ট্রকে ধন্যবাদ দেই, বিচার বিভাগকে ধন্যবাদ দেই, ইনভেস্টিগেশন সহ যারা সম্পৃক্ত ছিল তাদের ধন্যবাদ দেই। এই কারণে যে শিশুদের বলা হয় নিষ্পাপ ফুলের মতো, তাদের হত্যাকাণ্ডের ঘটনা প্রবাহ কিন্তু আমাদের বেদনা দেয়। আপনার নিশ্চয়ই আকাশ ভাই দীর্ঘদিন সাংবাদিকতা আছেন, আপনার 1975-এর 15 আগস্টের ঘটনা মনে আছে। শিশু রাসেল, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র, তারপরে সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর মাসুম পুত্র সুকান্ত বাবু, শেখ ফজলুল হক মনির পরিবারের দুই মাসুম শিশু, তারা চোখের সামনে দেখছে তার মা বাবার নৃশংস হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের কিন্তু বিচার করা যাবে না এরকম কুখ্যাত আইনও আমাদের দেশে প্রণীত হয়েছে, এবং সংবিধানে সে আইনকে সংবিধানের অংশে পরিণত করার মতো খারাপ দৃষ্টান্ত দেখেছি। সেইখান থেকে যে উত্তরণটা এই শিশু রাজন এবং রাকিবের ক্ষেত্রে, আমি মনে করি যে এই ধারা অব্যাহত রাখুক, রাষ্ট্র আরও সক্রিয় হোক। যারা অপরাধী করবে, সে কোনো দল করলো, সে কতটা ক্ষমতাবান এটা জানার দরকার নাই। ইররেসপেক্ট অফ পার্টি পলিটিক্স, যে অপরাধী হবে তাদেরকে দ্রুতভাবে যদি বিচার করা হয়, তাহলে অন্যরা অপরাধ করতে উৎসাহ বোধ করবে না। জি, একটা প্রসঙ্গ জানতে চাই যে এটা আমাদের একটা সামনে ভালো উদাহরণ যে বিচার বিভাগ এবং কোনো অন্যায়, বিশেষ করে শিশু হত্যাকাণ্ড এত তাড়াতাড়ি যে বিচার হলো, কিন্তু আমাদের সামনে এরকম উদাহরণ আছে যে অনেক দিনের পর দিন, বছর পর বছর চলে যাচ্ছে, হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, এগোচ্ছে না। ওই যে যেমন বলেছেন যে নিভৃতে কান্দে, এরকম ঘটনা তো অনেক আছে। আমরা সাগর রনির কথা বলতে পারি, আপনার আরো অসংখ্য উদাহরণ আছে। তো এরকম মানে ধারাবাহিকতা চলার বাধা কোথায়? যেমন অ্যাটর্নি জেনারেল আমাদেরকে আজকে বলেছেন সাংবাদিকদের যে এটা যেমন একটা মাইল ফলক, সাথে উনি এটাও বলেছেন যে যদি কোনো ফৌজদারি মামলার আসামি বড়লোক হয় বা প্রভাবশালী হয়, সেই মামলাগুলো সাধারণত আমাদের দেশে এগোয় না। এই প্রেক্ষাপটে কি বলবেন? দেখুন, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, তিনি যে কথাটা বলেছেন, তিনি ইন ওয়ান সেন্স উনি সত্যি কথা বলেছেন, কিন্তু আরেকটি কথা বলেন নাই। সেটা হচ্ছে যে আমাদের দেশে দেখবেন কোনো হত্যাকাণ্ড ঘটলেই কর্তা ব্যক্তিরা বলেন রাজনৈতিকভাবে এটাকে ব্যবহার করার চেষ্টা করেন। প্রতিটি হত্যাকাণ্ডের মধ্যেই রাজনীতি দেখেন। যদি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে যদি ফ্রি হ্যান্ডে ছেড়ে দিতেন, যদি রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা না করতেন, তাহলে আমার মনে হয় এই সব হত্যাকাণ্ডের বিচার কিন্তু আবার বিচার বিভাগ কিন্তু করতে পারতেন। কিন্তু ওই যে আপনি বললেন সাগর রুমির ব্যাপারটি, সাগর রুমির ব্যাপারটি এখনও উদ্ঘাটিত হয় নাই। এর মধ্যে কি আছে, কিভাবে হয়েছে, আমার মনে হয় কোনো কোথাও একটা কিছু লুকিয়ে আছে। সেই ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল ইজ কারেক্ট যে বড় লোকের জন্য এই বিচারটা হয় না। সেকেন্ড থিং হচ্ছে, পরবর্তী যে হত্যাকাণ্ডগুলো আপনারা দেখেছেন, আমরা সকলে দেখেছি, একটি হত্যাকাণ্ড ঘটলেই সেখানে রাজনীতিকে নিয়ে আসা হয় এবং দেশের সর্বোচ্চ ব্যক্তির থেকে আরম্ভ করে আপনার যারা আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত, প্রত্যেকেই এটাকে রাজনৈতিকভাবে নিয়ে আসা হয়। আপনি দেখেন যে এই যে বিদেশিরা হত্যা হলো, সেখানে বলা হলো যে বেগম খালেদা জিয়া বিদেশে বসে এইখানের লোকের হত্যা করতেছে। তাইলে পরে যদি একজন বা প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি যদি যখন এরকম মন্তব্য করেন, তখন আপনার আইন শৃঙ্খলা বাহিনী কী করবে? এই জন্য একই সুরে সুর মিলিয়ে দেখবেন যে পুলিশের লোকেরাও বলছেন যে এইটা রাজনৈতিক ব্যক্তিরাই করেছে। আর মাঝখান দিয়ে হয়েছে কি, পার পেয়ে যাচ্ছে আপনার এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা পার পেয়ে যাচ্ছে। পরপর কয়েকটি ঘটনা ঘটেছে, আপনি দেখেছেন, এবং প্রত্যেকটি ঘটনার সাথেই বলেছে যে এইটা রাজনৈতিক হত্যাকাণ্ড, এইখানে অমুকে জড়িত আছে, অমুকে বড় ভাই জড়িত আছে। আরে বড় ভাই জড়িত থাকলে বড় ভাইকে ধরে ফেলেন। এখন কথাটা হচ্ছে যে এই সংস্কৃতির থেকে আমরা যদি উত্তরণ হতে পারতাম, বিচার বিভাগ কী করবে? বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে তাদের কাছে সাক্ষী প্রমাণ সহ গিয়ে উপস্থিত হতে হবে, এবং সেখানে যদি বিচার বিভাগকে
যদি আপনি ম্যাটেরিয়ালস না দেন, তাহলে পরে বিচার বিভাগ কিভাবে তাড়াতাড়ি বলেন আর স্লো বলেন, বিচার বিভাগের তো আর কিছু করার থাকে না, তারা কোনো বিচারই করতে পারে না। তো সেই জন্য হয়েছে কি, আমাদের দেশের পুলিশ বাহিনী কিন্তু একেবারে আমরা যত যাই কিছু বলি না কেন, তাদেরকে যদি রাজনৈতিকভাবে আমরা ব্যবহার করার চেষ্টা না করি, তাহলে তারা কিন্তু এই সমস্ত হত্যাকাণ্ডের আপনার ক্লু কোথা থেকে এসছে এবং কারা করেছে সেটা কিন্তু ধরে ফেলতে পারে। কিন্তু আমরা প্রতিটি হত্যাকাণ্ড ঘটলেই আমরা বলি যে এইটা বিএনপির কাম, এইটা জামাতের কাজ, অর্থাৎ মাঝখানের লোকগুলো আপনার আর এখানে থাকে না। আমার ছোট ভাই বলেছে যে এই বিচার এইটা তাড়াতাড়ি হয়েছে, ওই রাসেলের কথা বলেছে। আমি একটা কথা বলতে চাই, এই লগি বইটা দিয়ে যে মানুষের মারলো সেটার কি বিচার হয়েছে? সেটারও বিচার হয় না। তার কারণ বিচার হয় না কেন? ওইটা হলো রাজনৈতিক অবস্থার কারণে, মানে অর্থাৎ সব এই সমস্ত হত্যাকাণ্ডের কারণে আমরা রাজনীতি দেখি, এবং সেইটাই হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য। আমি প্রথমেই বলেছি, আমি সম্মানের সাথে এই প্রফেশনকে গ্রহণ করেছি। বিচার বিভাগ কোনো ভালো কাজ করলে সেইটার জন্য বিচার বিভাগ প্রশংসা পাওয়ার, আর যখন বিচার বিভাগের সম্বন্ধে মানুষ বাইরে কোনো কথা বলে যে আরে বিচার পেলাম না, যেমন রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার অনেক সময় পাওয়া যায় না, যেটা আপনি এই প্রিন্ট মিডিয়া আর কি ইলেকট্রিক মিডিয়ার লোক আপনারা এইখানেও দেখান, প্রিন্ট মিডিয়া তো আমরা দেখি। সেই জন্য ওই বিচারের বাণী ঠিকই নিবৃতে কাঁদে, সেই কাদাটা হচ্ছে যদি যদি এটা কাঁদতো না, যদি না রাজনৈতিকভাবে প্রতিটি হত্যাকাণ্ডকে আমরা না দেখতাম। আপনি কিভাবে বলবেন? আপনি যদিও সুন্দর করে বলেছেন যে প্রত্যেকটা হত্যাকাণ্ড যদি পলিটিক্যাল ঊর্ধ্বে উঠে যদি এটা দেখা যায় তাহলে ধারাবাহিকতা থাকতো, কিন্তু যেটা জাইনুল আবেদিন সাহেব বললেন যে আসলে তো অনেক হত্যাকাণ্ড রাজনৈতিকভাবে দেখা হয় বলেই, বা ওই যে কোর্টের কাছে ওইভাবে উপস্থাপন করা হয় না বলেই আমরা অনেক হত্যাকাণ্ডের বিচার পাই না। ছোট্ট করে বলতে গেলে সত্য কথা হলো, যখন কোনো অপরাধকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে তখন কিন্তু তার বিচার যথাযথভাবে সম্পন্ন হওয়া কঠিন হয়ে যায়। কারণ অপরাধীর পরিচয়টা তখন অপরাধী হয় না, তিনি কোন দলের নেতা, তিনি আওয়ামী লীগের নেতা না বিএনপির নেতা, জামাতের নেতা, এই বিষয়টা প্রাধান্য পায়। রাষ্ট্রকে অবশ্যই অনুসরণ করতে হবে, যিনি অপরাধ করেছেন তিনি কোন দল করতেন সেটা কোনো জানার বিষয় নয়, তার বিচার করতে হবে। আমি যে কথাটা শিশুর আসল সহ অন্যান্য প্রসঙ্গগুলো তুলেছিলাম, যে আমাদের সেই কলঙ্কময় অতীত থেকে যে উত্তরণ হচ্ছে সেই জায়গাটা দেখুন। ছাত্রলীগের কিছু ছেলেরা ইনভলভ হয়ে পুরন ঢাকায় বিশ্বজিৎকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করেছিল। সেই ঘটনার সমস্ত ইলেকট্রনিক মিডিয়া আমরা দেখেছি। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত যারা, আমরা টেলিভিশন আসার পর অনেকেই কিন্তু বলছিল ওদের নামের সঙ্গে ছাত্রলীগের স্টিগমা আছে, কিছুই হবে না, ওদের কিন্তু প্রত্যেকের মৃত্যুদণ্ড হয়েছে। এই ইতিহাস কিন্তু নিকট অতীতের ইতিহাস। আবার কখনো কখনো রাজনীতি অপরাধীদের রক্ষা করে, সে অপরাধীদের রক্ষা করার ভিতর থেকে হয় কি, অপরাধকে উৎসাহ দেওয়া হয়। ধরুন আপনি সিম্পল করে যদি বলি যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা অপরাধ করেছিল তাদের প্রায় 37,000 লোক গ্রেপ্তার হয়েছিল। বঙ্গবন্ধুকে 1975-এ 15 আগস্ট হত্যা করা হলো, 31শে ডিসেম্বর তাদের জেলখানা থেকে সবাইকে ছেড়ে দেওয়া হলো। এমন বলা হয়নি যে ওরা নিরপরাধ ছিল এই কারণে ছেড়ে দিলাম, কারণ রাজনৈতিক পট পরিবর্তন তাদের সবাইকে ছেড়ে দেওয়া হলো। তারা কি 71 সালে অপরাধ করেনি? অনেকের কনভিকশন হয়েছিল, অনেকের ট্রায়াল চলছিল, অনেকের ইনভেস্টিগেশন, তাদের ছেড়ে দিল। এই জায়গার থেকে আমার মনে হয় কি, যে অপরাধের সংস্কৃতি যখন বাড়ে, কালচার অফ ইম্পিউনিটি, যে দায় মুক্তি, তখন কিন্তু অন্যরা অপরাধ করতে উৎসাহ বোধ করে। এরপর দেখবেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারটাকে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করলেন, তারপর সংবিধানের অংশে পরিণত করে জাতির জনক তার পরিবারের হত্যাকাণ্ডের বিচার করা হলো না। এর ধারাবাহিকতা দেখবেন অপরাধীরা উৎসাহ বোধ করলো। খালেদ মোশাররফ হত্যাকাণ্ডের শিকার হলেন, কর্নেল তাহের হত্যাকাণ্ডের শিকার হলেন বিচারের নামে। আবার দেখুন একজন জেড ফোর্সের প্রধান ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান, তিনি নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন। এই যে ধারাবাহিকতা, আপনি তারপরও দেখুন অনেক বড় বড় রাজনৈতিক হত্যাকাণ্ড এদেশে হয়েছে। টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার বলেন, নাটোরের মমতাজ বলেন, আপনি সিলেটের ASM কিবরিয়া বলেন যিনি আমাদের অর্থমন্ত্রী ছিলেন, খুলনার মঞ্জুরুল ইমাম বলেন, এই সমস্ত অপরাধগুলির কথা, আমি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের কথাটা আনলাম এই কারণে যে একটা অপরাধের বিচার না হলে অন্যরা উৎসাহিত হয়। আমি আকাশ ভাই আপনাকে মনে করিয়ে দিই, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের তদন্ত হলো, তদন্ত হওয়ার পরে তখন কিন্তু দিদেন প্রাইম মিনিস্টার ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু জিয়াউর রহমানের স্ত্রী এবং তার দলের প্রধান। পুলিশ তদন্ত করে রিপোর্ট দিয়ে বলল যে এই অপরাধটা কারা সংগঠন করছে আমরা খুঁজে পাইনি। স্বাভাবিক ছিল ওইটাকে আবার তদন্তে পাঠানো, যে না অ্যাঞ্জেলরা এর সাথে হত্যা করে নাই, সেইটাকে সরকার মেনে নিলেন।
জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার হলো না। আমি চাই যে কোনো অপরাধের হত্যাকাণ্ডের বিচার হবে। আওয়ামী লীগও যে সবটা করতে পারছে তা না। না, আমি শেষ করছি। আওয়ামী লীগও সবটা পারেনি। আওয়ামী লীগের ক্যাবিনেটের মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাদ হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। শেখ ফজলুল হক মনি হত্যাকাণ্ডের বিচার কিন্তু আজও হয়নি। এই জন্য আমি মনে করি যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না, অপরাধ যেই করুক না, রিসপেক্ট অফ পার্টি, সকলের বিচারে আওতা আনা দরকার, সভ্যতার স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে। আমি এখানে একটু অ্যাড করি। সংক্ষেপে এই সাথে জুডিশিয়াল কিলিং যেগুলো আছে, সেটা অর্থাৎ হওয়া উচিত। সেই জিনিসগুলো যদি আপনি আরো ব্যাপকভাবে হয়, তাহলে পরে বিচার যে এইটার যদি প্রপার ইনভেস্টিগেশন হয়, যারা এই ক্ষমতাধর ব্যক্তি যারা এই জুডিশিয়াল এক্সট্রা কিলিং করে, সেটারও একটা বিচার হওয়া আমি উচিত। আপনার সঙ্গে তাহলে পরিপূর্ণ পরে, একমত। এবং সেই জন্য আমার ভাই যেটা বলেছে কারেক্টলি বলেছে যে সমস্ত হত্যাকাণ্ডের, ওইটাও কিন্তু কম কথা নয়। আইন আমি শৃঙ্খলা একমত আপনার বাহিনীরাতে সঙ্গে, যদি, হ্যাঁ আমিও একমত তোমার সাথে, যে এইটা সবগুলো কিলিংয়ের এই। আর একটা জিনিস যেটা রেজাউল বলেছে, আসলে আমরা এই যে অপরাধ যারা করে, সন্ত্রাসী কিন্তু সন্ত্রাসী। এখন আমরা প্রবলেমটা হয় কি, আমরা বলি কি যে অমুকে জামাতের সদস্য, অমুকে আওয়ামী লীগের সদস্য, অমুকে ছাত্রলীগের সদস্য, অমুকে ছাত্রদলের সদস্য। আরে সেটা না বলে তার পরিচয় যদি অপরাধী এবং সন্ত্রাসী হয়, তাহলে কিন্তু বিচার করতে বিচারকদের একটু সুবিধা হয় এবং তারা স্বাধীনভাবে এই বিচারটা করতে পারে। এবং আপনি যেটা বলছিলেন যে পুলিশকে যদি ফ্রি হ্যান্ড দেয়া হয়, তাহলে যদি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে। জয়নুল আবেদিন, আমরা অন্য একটু প্রসঙ্গে আলোচনা করি। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস থেকে দেশে ফিরে প্রেস কনফারেন্স করেছেন। বেশ কতগুলো প্রসঙ্গে এসেছে। আমি যে প্রসঙ্গটা প্রথমে জানতে চাই যে দেশে উনি বলেছেন যে দেশে আইএস আছে, মানে জঙ্গি গোষ্ঠীর কথা বলছেন, যে এটা যদি প্রমাণ করতে পারে তাহলে এই দেশে হামলা করতে সুবিধা হয় বা এখানে হস্তক্ষেপ করতে সুবিধা হয়, যেমন সিরিয়া বা অন্যান্য দেশে হচ্ছে। তা দেশে আইএস আছে এটা প্রমাণ করার একটা ষড়যন্ত্র হচ্ছে আন্তর্জাতিকভাবে এবং অভ্যন্তরীণভাবে, এটা একটা বলেছেন। সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে, বিশেষ করে এই যে বিদেশি হত্যাকাণ্ড, বিভিন্ন হত্যাকাণ্ড পরিপ্রেক্ষিতে আপনি এটাকে কি মনে করেন? প্রধানমন্ত্রীর বক্তব্যেই বোঝা যাচ্ছে দেশ একটি ভয়াবহ অবস্থার মধ্যে আছে। দেশের মানুষ ভালো নাই, দেশের রাজনৈতিক অবস্থা ভালো না, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, আইনের সুশাসনের অবস্থা ভালো না। তো প্রধানমন্ত্রী যেটা বলেছে যে বিদেশিদের থেকে চাপ আছে এবং আইএস আছে, এইটা বোঝাবার চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত দেশের কথা চিন্তা করেই কিন্তু, দেশের মঙ্গলের কথা চিন্তা করে, দেশের জনগণের কথা চিন্তা করে, সেই কারণেই কিন্তু বিরোধী দলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন একটা আহ্বান জানিয়েছে এবং সেই আহ্বানটাই হচ্ছে দেশের মঙ্গলের জন্য। তো সেখানে প্রধানমন্ত্রী যদিও সেই আহ্বানটাকে প্রত্যাখ্যান করেছে, আমি মনে করি যদি দেশের যদি কেউ মঙ্গল চায়, তাহলে পরে এই ধরনের এই আহ্বানটা তো একটা খারাপ কিছু আহ্বান নয়, এবং সেইটাকে প্রত্যাখ্যান করা প্রধানমন্ত্রী ঠিক হয়নি। তার কারণ যদি এরকম বাইরের যদি কোনো ষড়যন্ত্র থাকে দেশের উপরে, যদি ইন্টারনাল কোনো কনস্পিরেসি থাকে, সেই ক্ষেত্রে দেশের মানুষ একটু অস্বস্তির মধ্যে থাকে, সুশাসনের অভাব হয়, সেইটা এবং গণতন্ত্রের বা বিকাশ ঘটে না। সেই কারণেই আপনার একটি আলাপ আলোচনা, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করা দরকার। আপনি জানেন, সেদিন খুব বেশি আগের কথা নয়, 2013 সাল পর্যন্ত তিউনিসিয়াতে একটি গৃহযুদ্ধের মতো অবস্থা ছিল সেখানে। সেই গৃহযুদ্ধ থেকে অবসানের জন্য, যেহেতু গণতন্ত্র সেখানে ছিল না, একটা স্বৈর শাসন ছিল, হিটলারি শাসন ছিল, যে কারণে সেখানে ঘরে ঘরে একটা রাজনৈতিক যুদ্ধ এবং একটি মানুষের মধ্যে হানাহানি কাটাকাটি অবস্থার মধ্যে ছিল। যখন এই অবস্থা দেখলো, তখন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মনে করলেন যে এই ন্যাশনকে বাঁচানো দরকার, দেশটিকে বাঁচানো দরকার, দেশের মানুষকে বাঁচানো দরকার। সেই কারণে 5টি রাজনৈতিক দল একসাথে হয়ে আলাপ আলোচনা করেছে, আলাপ আলোচনা করে সেখানে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনেছে। এবং সেই জন্য আপনি এই বছরেই শুনবেন যে তিউনিসিয়ার সেখানে আপনার নোবেল পুরস্কার দিয়েছে। তো এইখানেও এরকম একটা প্রধানমন্ত্রীর বক্তব্যেই বোঝা যাচ্ছে
দেশ একটি ভয়াবহ অবস্থার মধ্যে প্রধানমন্ত্রী আছে। কিন্তু সাথে সাথে এটাও বলেছেন যে দেশে এমন কোনো সংকট নাই, এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে ওনার সাথে আলোচনা করতে হবে। না, এবং তাইলে প্রধানমন্ত্রী সরাসরি বলে দিলেই হয় যে কোনো ইন্টারনাল বা নাই, এক্সটার্নাল চাপও আমাদের উপরে নাই। তিনি তো নিজেই উনি স্বীকার চাপের কথা করছেন। বলেন না, উনি বলেছেন ষড়যন্ত্র আছে। হ্যাঁ, শোনেন, ষড়যন্ত্র তো বা উনি যদি বুঝেই থাকেন যে এইটা ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের থেকে উত্তরণ তো দরকার। তো উত্তরণের জন্য রাজনৈতিক সহনশীলতা দরকার। উত্তরণের জন্যই আপনার সমস্ত রাজনৈতিক দল, কারণ যারা রাজনীতি করে সবগুলো দল, তারা তো জনগণের মঙ্গলের জন্য, স্টেটের মঙ্গলের জন্য, রাষ্ট্রের মঙ্গলের জন্য। সেখানে তো তাদের সাথে আলাপ আলোচনা করা আমি কোনো অসুবিধা দেখি না, এবং সেখানে কোনো দোষের কোনো জিনিস দেখি না। আর এটা তো এমন প্রস্তাব দেওয়া হয় নাই যে এখন আমাদেরকে ক্ষমতা দিয়ে দেন আলাপ আলোচনা করে। বলছে যে এই যে সমস্যাগুলো হচ্ছে, একের পর এক বিদেশি মারা যাচ্ছে, দেশীয় লোক মারা যাচ্ছে, তারপরে বিভিন্ন রকম রাষ্ট্রের মধ্যে এই আইএসআই নিয়ে কথা হচ্ছে, জঙ্গি নিয়ে কথা হচ্ছে। তো সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসুন আমরা আলাপ আলোচনা করি, এটাই তো হচ্ছে। এই যে আলাপ আলোচনার কথা যেটা বললেন, সেটা বেগম জিয়া শেখ যে আলোচনার প্রস্তাব, যে এই যে সমস্যাগুলো যেটা হচ্ছে বাংলাদেশে, বিদেশ হত্যাকাণ্ড বা জঙ্গি তৎপরতা বা ইত্যাদি যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, যেটা প্রধানমন্ত্রী তো আজকে এটা সাংঘাতিকভাবে প্রত্যাখ্যান করেছেন যে উনি যখন চেয়েছেন তখন তো তিনি সাড়া দেননি। তো আপনি কি মনে করেন যে এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্র কিভাবে মোকাবেলা করা, বা বিরোধী দলকে সাথে নিয়েও তো এটা করা যেতে পারে, যেমন বলছেন আলোচনা করা, তো আপনার মন্তব্য কি? দেখুন, যে কোনো ভালো উদ্যোগ নিঃসন্দেহে সকলের গ্রহণ করা উচিত, কিন্তু সেই ভালো উদ্যোগের পারিপার্শ্বিকতা বিবেচনার রাইট কিন্তু প্রত্যেকের থাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি যতটুকু বুঝি, যতটুকু চিনি একজন নাগরিক হিসাবে, আমি খুব কাছের থেকে তাকে দেখেছি অন 11-এ যখন তিনি কারারুদ্ধ ছিলেন। আই ওয়াজ অন অফ হার লয়ার। পরবর্তীতে আমি দেখেছি, আমি যতটুকু বুঝি, তিনি সহনশীলতার কথা যেটা শ্রদ্ধেয় জয়নাল ভাই বলছেন, বা জাতীয় ঐক্যমতের যে জায়গাটি, সেই ঐক্যমতের জায়গায় কিন্তু তিনি সবসময় তৎপর, আমাকে মনে হয়েছে আন্তরিক। তিনি কিন্তু, আমরা যেটা বিস্মৃত হওয়া ঠিক না, যখন পার্লামেন্টে, তখন বেগম খালেদা জিয়া পার্লামেন্টে ছিলেন, তার দলও ছিল, সে সময় তিনি উদাত্ত আহ্বান জানিয়েছিলেন যে যেসব বিষয় নিয়ে জাতীয় ঐক্যমত হওয়ার দরকার, যেমন আমাদের মানচিত্র, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের জাতীয় নেতৃত্ব, এই কনসেপ্টগুলোর ব্যাপারে আসুন আলাপ আলোচনা করি। তখন কিন্তু আলাপ আলোচনা হয়নি। পরবর্তীতে কিন্তু দেখেন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের জন্য বিরোধী দলকে একটা ইনভাইট করলেন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে অনেকে গেছিল, বিরোধী দল গেলেন না। এর পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোন করে তাকে অনুরোধ করলেন যে আপনি দয়া করে আসেন। দীর্ঘ টেলিফোনে আলোচনা হলো। তিনি বললেন যে না, আমার হরতাল এটা শেষ হবে, তারপর তিনি গেলেন না। এরপর মাননীয় প্রধানমন্ত্রী তার বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রের মৃত্যুর পরবর্তীতে তার গেট পর্যন্ত গেলেন। কি শিষ্টাচারহীন অবস্থায় প্রধানমন্ত্রীকে সেখান থেকে প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে। এই যে কতগুলি জায়গা, প্রধানমন্ত্রীর ভিতরে কিন্তু অনেক বেদনা আছে। তিনি কিন্তু মনে করেন যে তার বাবার হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে দলের নেতৃত্ব বা প্রতিষ্ঠাতারা সম্পৃক্ত ছিল, সেইটাকে ভুলেও কিন্তু তিনি যে না, তিনি কিন্তু এটাও ভুলে যান যে 21 আগস্টে তাকে সরাসরি মেরে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই মেরে ফেলার উদ্যোগে 23 জন লোক মারা গেল। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে তিনি বেঁচে ছিলেন। আমাকে মেরে ফেলতে চেয়েছে যারা, তার সঙ্গেও কিন্তু তিনি আলোচনা করতে চেয়েছেন। এই জায়গা কিন্তু অনেকে যেতে চায় না, প্রধানমন্ত্রী কিন্তু তাও চেয়েছেন। তারপরে দেখেন যখন অসহযোগ আন্দোলন ডাকলেন বিরোধী দলের পক্ষ থেকে, সেই সময় দেশে যখন পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে নিষ্ঠুরভাবে বাসের ভিতরে, রাস্তাঘাটে মানুষ হত্যাকাণ্ডে, তখনও কিন্তু উদাত্ত আহ্বান জানিয়েছিলেন, তখনও তিনি আসলেন না। পরবর্তীতে আমরা যে দৃশ্যপটটা দেখলাম, যে বিদেশি 4 জন মার্কিন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে একটা স্টেটমেন্ট, আমরা দেখলাম ভারতের বিজেপির প্রধানের নামে একটা টেলিফোনিক ঘটনা, আমরা দেখলাম একটা পত্রিকা আর্টিকেল লেখা। এই সমস্ত ঘটনা প্রবাহকে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনায় গ্রহণ করেছেন যে সত্যি সত্যি যখন ক্রাইসিস, সেই সময় যখন আহ্বান জানালাম তখন আসলেন না, দেশের ভিতরে অনাকাঙ্ক্ষিত অবস্থা সৃষ্টি করে রাষ্ট্র ক্ষমতার থেকে আমাকে বের করে দেওয়ার চেষ্টা করলেন। আমি যখন যুদ্ধাপরাধীদের বিচার করছি সেটা যাতে সম্পন্ন না হয়, বাংলাদেশ যখন অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে সেই অগ্রযাত্রা যাতে অব্যাহত না থাকে। এখন বাংলাদেশে কি ঘটছে? 2 জন বিদেশি হত্যাকাণ্ড হয়েছে, নিঃসন্দেহে এটা একটা অপরাধ, আমি মনে করি অপরাধ। তাজিয়া মিছিলে আক্রমণ হয়েছে, সেটা একটি অপরাধ। সাধারণ নাগরিক হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এটা অপরাধ। কিন্তু এমন কি অবস্থা আকাশ ভাই বাংলাদেশে হয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশে ভয়াবহ কিছু ঘটে গেছে, এইটা আর সম্পন্ন করা যাবে না।
তারপর আমি মনে করি বিরোধী দলের যে আহ্বান সংলাপ অবশ্যই বসা যায়। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একেবারে নাকচ করেননি, তিনি কিছু কিছু কথা বলেছেন, যেমন যুদ্ধ অপরাধীদের বিচার, অন্যান্য প্রসঙ্গে একমত কিনা, জাতীয় যে কনসেপ্টটা সেইটাই বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া একমত কিনা, সেই বিষয়গুলোকে তিনি বলছেন যে এই বিষয়গুলো এডমিট উনি না করলে আমরা বসলাম 10 দিন বসলো, আমরা মান্নান ভূঁইয়ার জলিল সাহেবের বসাবসিতে দেখছি, বসাবসি শেষে জিরোতে পরিণত হয়েছে। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী সহনশীল, দেশের উন্নয়নে, জাতিকে রক্ষার জন্য তার ভিতরের যে পেইনটা আছে, এটা আমার মনে হয় কি আমাদের সকলের বোধহয় বিবেচনা করা দরকার। সমর রেজাউল করিম যেটা বললেন, যে প্রসঙ্গগুলো বললেন, এর কয়েকটা প্রসঙ্গ মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে তার গেটে যে তিনি ফিরে এসেছেন, টেলিফোনে তিনি তার কোট আনকোট তিনি বলেছেন আমার ঝাড়ি খেতে হয়েছে। এইগুলো প্রসঙ্গ তো উনি নিজেও বলেছেন প্রেস কনফারেন্সে। সাথে আরেকটা কথা বলেছেন যে উনি জামাতের যে বিশেষ করে যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে, উনি যদি বলেন যে এই বিচারটা সঠিক হচ্ছে বা তার যুদ্ধাপরাধী যারা করেছেন বিচার যদি উনি চান, উনি ক্লিয়ার পরিষ্কার করে বলুন, তাহলে উনি আলোচনার যোগ্যতা অর্জন করবেন ওনার ভাষায়। তো এই সব প্রসঙ্গে এবং বেদনার কথা যেগুলো বললেন সেগুলো নিয়ে আপনার কি মন্তব্য? বেদনা তো সকলেরই আছে, যেমন প্রধানমন্ত্রী যেমন বেদনা আছে, বেগম খালেদা জিয়ারও বেদনা আছে। আপনি ক্ষমতায় এসেই আপনি বেগম খালেদা জিয়ার ছেলেকে বিদেশে অবস্থান করাচ্ছেন, তার বিরুদ্ধে একটার পর একটা মামলা, মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন, তার দলের প্রত্যেকটি লোকের বিরুদ্ধে শতে শতে মামলা দিয়ে রেখেছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ভদ্রলোক, আউট অ্যান্ড আউট রাজনীতিবিদ, তাকে দিনের পর দিন একই মামলায় 3 বার করে আপনি জেলে নিচ্ছেন। তারপরে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, চৌধুরী আলমকে গুম করা হয়েছে, কয়েক হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, 21 লক্ষ মামলা বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে দেওয়া হয়েছে। 21 লাখ লোকের বিরুদ্ধে, 21 লক্ষ। বিএনপির না এমনি যারা না, বিএনপির এবং শীর্ষস্থানীয় নেতা, স্ট্যান্ডিং কমিটির সদস্য থেকে আরম্ভ করে, উপদেষ্টা পরিষদের সদস্য থেকে আরম্ভ করে বিএনপির কোনো নেতা কর্মী নাই যাদের বিরুদ্ধে 5টি মামলা না আছে। এর ভিতরে 21 আগস্টের গ্রেনেড হামলার ভিতরে কিনা বলতেছি, সবকিছুই মিলিয়ে বলতে হবে আর কি। এখন ব্যথা বেদনা, আর আপনি সরাসরি বলে দিলেন এখনো বিচার কার্য সম্পৃক্ত হয় না, আপনি বলে দিলেন যে যারা 21-এ গ্রেনেড হামলা করছে তাদের সাথে আলোচনা না। আর এটা তো বিচারে প্রমাণ হোক তারপরে বলেন। আগেই যদি বেগম খালেদা জিয়ারে আপনি এটার মধ্যে নিয়ে আসেন তাহলে তো দেশে আর বিচার হবে না, এমনি এমনি বলে দিলেই হবে আর কি। এখন কথাটা হচ্ছে এরকম ব্যথা বেদনা, তারপরে লগি বইটা দিয়ে যে মানুষ মারা হয়েছে সেটা হয় নাই। এই আপনার এখানে ওই যে বাসে আগুন ধরা বলেন, এই যে কি বলে সেরাটনের এইখানে যে দোতলা বাসে পেট্রোল দিয়ে আপনার বোমা মেরে যে মানুষ মারা হয়েছে, সেইটার ব্যথা বেদনা তো কারো নাই। এইরকম অবস্থা বললে তো আর চলবে না। জাতি সামনের দিকে এগিয়ে যেতে চায়, জাতি দেখেছে কিভাবে 5ই জানুয়ারি নির্বাচন করে ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছে। এখন এই অবস্থার মধ্যেও, এত কিছুর পরেও, এত হাজার হাজার মামলা, বেগম খালেদা নিজের মামলা সমস্ত কিছু প্রত্যাহার করে নিয়ে তারপরে এখন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটির পর একটি মামলা চালানো হচ্ছে। আজকে আপনার দলের এমকে আনোয়ারের মতো লোক, একটা স্বচ্ছ লোক, তার বিরুদ্ধে 19টি মামলা আজকে পর্যন্ত জেলের মধ্যে আপনি আটকে রয়েছে। রিজভী আহমদ একের পর এক তার বিরুদ্ধে মামলা হচ্ছে এবং সেখানে সে জেলখানার মধ্যে আছে। এরকম প্রত্যেকটা লোক, বিএনপির কোনো লোক বলতে পারবে না যে তার বিরুদ্ধে একটি মামলা নাই। এখন কথাটা হচ্ছে, আপনি দেখেন আমার বিরুদ্ধেও কিন্তু 5টি মামলা রয়েছে। আমি কি কোনো দিন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকি সুপ্রিম কোর্টে, আর সেখানে আমার বিরুদ্ধেও 5টি মামলা হয়েছে। সেই অবস্থার মধ্যে আপনি ব্যথা বেদনা সব জায়গায় আছে। তারপরেও বেগম খালেদা জিয়া এই দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। একটা বৃহৎ রাজনৈতিক দল তৃণমূল পর্যায়ে, সেই বৃহৎ রাজনৈতিক দলের নেত্রী যখন আহ্বান জানান যে আমরা আসুন দেশের যে এই সংকটময় মুহূর্তে আলাপ আলোচনা করি, এখন সেই মুহূর্তে যদি বলেন যে ওই কবে আমার বাড়িতে এসে আপনি একটা গালি দিয়ে গিয়েছিলেন, কবে ওইখানে একটি বিড়াল মেরেছিলেন, কবে ওখানে একটি কাকে আঘাত করেছিলেন, এই সমস্ত কথা বললে তো সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। জাতি সামনের দিকে এগিয়ে যেতে চায়। এত কিছুর পরেও বৃহৎ রাজনৈতিক দলের নেত্রী
এরকম একটি আহ্বান জানিয়েছেন। আমি বিশ্বাস করি এবং আমার ভাইও আমার সাথে একমত হবেন যে এই আহ্বানে প্রত্যেকের সাড়া দেওয়া উচিত, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আমাদের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য এবং বিচার ব্যবস্থা বলেন সব কিছুর জন্যই এইতে সাড়া দেওয়া উচিত। জি, অন্তর একদম শেষ পর্যায়ে মানে আমার মনে হয় যে আপনি যদি 40 সেকেন্ড করে বলেন একটা বিষয় যেটা বলছিলেন, আমরা বেশ কয়েকদিন ধরে মিডিয়া কোনো বিশেষ করে দেখছি যে এই যে বিভিন্ন বিরোধী দলের বিশেষ করে জামাত এবং বিএনপির যে নেতা কর্মীদের আটক বা গ্রেপ্তার করার এটা বেড়ে গেছে। আজকেও 2 শতাধিক গ্রেপ্তার করা হয়েছে সারা বাংলাদেশে, কিন্তু এখন কোথায় 200 আছে, মিনিমাম 500 লোকের গ্রেপ্তার। আজকে আমরা 200, গতকাল বোধহয় 500 ছিল। আজকে দেখেন আপনি স্কলারেই দেখাইছে ওখানে 45, ওখানে 50, ওখানে 130, কয়েকশো, প্রত্যেকদিন কয়েকশো গ্রেপ্তার করা হয় বিভিন্ন জেলা থেকে। এই যে নির্বাচনের আগে বা এটা নির্বাচন হতে যাচ্ছে শুনছি, এটা আগে বা সামনে 5ই জানুয়ারি আছে একটা, এই যে এত গ্রেপ্তার, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আমি কোনোভাবে নাগরিককে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করা, হয়রানি করা, কারাগারে রাখার বিপক্ষে। নাগরিকের মুক্ত স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, এটাকে ইনশিওর করতে হবে। পাশাপাশি আবার মনেও রাখতে হবে আমি নাগরিক, রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব আছে। আমি একটা আওয়ামী লীগ করলাম বা আমি একটা বিএনপি করলাম, আমি বোম মেরে পেট্রোল দিয়ে মানুষকে পুড়িয়ে মারবো, তখন আবার বলবো আমি আওয়ামী লীগ করি বা বিএনপি করে, আমাকে ধরলে এটা রাজনৈতিক গ্রেপ্তার, তাও হবে না। আমার সংক্ষিপ্ত কথাটা হচ্ছে, যে জায়গাটায় আমাদের সকলকে আসতে হবে, রাষ্ট্রকে সহনশীল হতে হবে, সর্বোচ্চ সংযম দেখাতে হবে, আর বিরোধী দলকেও রাজনীতির নামে বর্বরচিত নৃশংস যে ঘটনা অতীতে ঘটে গেছে, অনির্দিষ্টকালের জন্য অবরোধের নামে পেট্রোল বোমা একটা বার্ন ইউনিটে পরিণত হয়েছিল বাংলাদেশ, সেই জায়গা তাদের রিয়েলাইজ করতে হবে। রাজনীতির ভুল পথের অন্ধকার গলিতে থাকলে ইমেজ সংকট হবে। সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু এগিয়ে চলছে। অর্থনৈতিক সমৃদ্ধি, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষায় বাংলাদেশ কিন্তু অনির্দিষ্টকালের অবরোধকে উপেক্ষা করে এগিয়ে চলছে। এই নেতৃত্ব যারা দিচ্ছে তাদেরকে আমাদের সম্মান করতে হবে। সেই জন্যই রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে আমাদেরকে এবং দেশের মানুষকে ভালোবাসতে হবে, এগিয়ে যাওয়ার পথ বের করতে হবে। এই গ্রেপ্তার নিয়ে আপনার কোনো প্রসঙ্গ আছে কিনা? না, গ্রেপ্তার তো আমি তো বলেছি যে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একই মামলায় 3 বার গ্রেপ্তার করা হয়েছে। এখন এই একটা ভালো লোক রাজনীতি করে, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের বা মহাসচিব, তার বিরুদ্ধে 87টা মামলা দেওয়া হয়েছে। তিনি, আমার ভাই যেটা বলেছে যে হ্যাঁ, যারা বা সম্পৃক্ত আছে, যারা এটার সাথে, আগুনের সাথে সম্পৃক্ত আছে, তাদের কিন্তু রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার রাজনীতির নামে নাগরিকের অধিকার খর্ব করার অধিকার কারণ নাই। এটা কি রাজনীতি করার নামে নাগরিকের অধিকার খর্ব করার অধিকার কিন্তু কারণ নাই। রাজনীতিক অধিকার খর্ব করছেন না তিনি বক্তৃতা দিচ্ছেন, আমি অবরোধ রাখছি, তুমি রাস্তায় বের হলে তোমাকে মেরে ফেলবো, সেই রাজনীতি করার অধিকার কিন্তু আমাদের কারণ নাই। এবং যিনি করেছেন বলে, সেই জন্য আমি প্রথমেই বলেছি যে এইসব ঢালাওভাবে করলে, এইসব ঢালাওভাবে যদি কিছু করা হয় তাহলে কিন্তু প্রকৃত অপরাধীকে ধরা যায় না। আপনি প্রথমেই বলেছেন যে সন্ত্রাসী, সে সন্ত্রাসী, সেই সন্ত্রাসীকে ধরেন আপনি। আপনি যখন, আমি যখন বলি, আমি বলি, আমি না, মারা লোক খুঁজে পাওয়া যাবে না। পেট্রোল মারা লোক হইল সামান্য। আপনি এখন যদি 21 লক্ষ বা সমস্ত বিএনপি সব লোকের যদি আপনি এক পাল্লায় মেপে দেন, আমি সবাই তাহলে তো রাজনীতি থাকে না। আজ আমাদের এখানে শেষ করতে হবে। অন্তত আমরা আশা করব যে রাজনৈতিক এখানে যেমন সমঝোতা হবে, আপনারাও এখানে একটা সমঝোতায় আসেন। আশা করি আমরা সবাই আসলে শান্তি চাই, এই প্রত্যাশা রেখে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠান আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন, www.ntbbd.com। এই ঠিকানায় যদি যান আমাদের এই অনুষ্ঠানটা দেখতে পারবেন। আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন।